এসব কি কথা? আমার উত্তেজনা নিভে গেল। মিনমিন করেই বললাম, বলুন না প্লিজ। উনি খানিকক্ষণ চেয়ে রইলেন, নিষ্পলক স্বস্তির চাহনি। পরপর একটু এগিয়ে এসে বললেন, আমি সরতে নিতেই বললেন, তাহলে বলবো না। আমি দমে যাই, বসে রই। কথাটা আমাকে শুনতে হবেই। রুদ্র আমার দিকে চোখ ফিরিয়ে দেওয়ালের দিকে তাকালেন, বললেন, ড্রাইভার ছাড়া খুব কম বের হই আমি। মাঝে মধ্যে বলতে গেলে সেদিনও বেরিয়েছি। অনেকটা পথ এসে হঠাৎ খেয়াল করলাম গাড়ির ব্রেক কাজ করছে না, কিছুতেই থামছে না। আর যা হবার তাই হলো, ঠুকে গেল গাছের সঙ্গে। তা ভালো কারো গায়ে উঠেনি। দুপুরবেলা বলে রাস্তাঘাটের লোকজন একদম নেই বললেই চলে। আমার গাড়ির ফ্রন্ট কাচ ভেঙে ভেঙে আমার সমস্ত গা হাত পা কেটেছে, মাথা কেটেছে স্টিয়ারিংয়ে। ফোঁটা ফোঁটা রক্ত শরীর চুয়ে সিটে পড়ছিল, টের পাচ্ছি। অসহ্য যন্ত্রণায় কাজটা সৃষ্টিকর্তাকে ডাকছিলাম কেউ একজন আসুক, আমাকে বাঁচাক। তার কিছু সময় পর টের পেলাম কয়েকটি মেয়ের আওয়াজ। আমার হুঁশ তখন বিপন্ন। দেখেছি, শুনেছি, কথা বলার শক্তি নেই। কলেজ ইউনিফর্ম পরা 3-4টে মেয়ে এসে ঘিরে ধরেছে আমার গাড়িটাকে। তার মধ্যে একটি মেয়ে দরজা খুলে আমার কাছে এলো। আমাকে এই যে শুনছেন বলে ডাকলো অনেকবার। আমি কোনো মতে তাকিয়েছি কেবল। ভুরু ভিজে চোখের পলক তখন পাথর সমান ভারী। ঝাপসা দৃষ্টিতেও মেয়েটির মুখের হাতল বুঝতে পারি। তারপরে জ্ঞান হারাই। যখন চেতনা ফিরল নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। সমগ্র রাত্রে ব্যথা যন্ত্রণা চিনচিন করছে, হাত পা নড়ানোর জো অবধি নেই। অল্প সময়ই মাত্র কেবিনে ভরে গেল। মা কাঁদছিলেন অপ্রচিন্তিত। আত্মীয় স্বজন ব্যবসার লোকজনও যে যেখান থেকে পারলো দেখতে এলো, খোঁজ নিল। কথা বলতে পারলাম তারও 2 ঘন্টা পরে। আমার বারবার স্পষ্ট সেই মেয়েটির কথা মনে পড়ছিল। সেই মেয়েটি যে আমার রক্তাক্ত গাল চাপড়ে আমাকে ডাকছিল, সেই কণ্ঠস্বর যা ঝংকারের মতো বাজছিল আমার কানে। আমি তৎক্ষণাৎ ডাক্তারকে প্রশ্ন করলাম, আমাকে হাসপাতালে কে আনলো? জানতে পারলাম কতগুলো কলেজ পড়ুয়া মেয়ে সিএনজি করে এনেছে আমায়। শুধু তাই নয়, তন্নমদের একটি মেয়ে আমাকে রক্ত দিয়েছে। খুব আগ্রহ নিয়ে মেয়েটির ডিটেলস জানতে চাইলে তিনি নাম ছাড়া কিছুই বলতে পারেননি। সেই নাম সেজুতি। এইটুকু বলে উনি আমার দিকে তাকালেন একবার। আমার ঠোঁট নিজের শক্তিতেই আলাদা হয়ে বসে আছে। উনি আবার বলতে শুরু করলেন, আমার সুস্থ হতে প্রায় 1.5 মাস লেগেছিল। সবল হয়ে সবার প্রথমে মেয়েটিকে খুঁজব, এ আমার আগে থেকে ঠিক করা। লোক লাগালাম, ওই রোডের আশেপাশে সব কলেজে খোঁজ নিলাম, পাইনি। হঠাৎ একদিন অভ্র আমাকে জানালো ও একটি মেয়েকে ভালোবাসে, আর সে নাম। মা ছবি দেখাতে চাইলেন, ও দেখালো। পরপর নিয়ে এলো আমার কাছেও। আমার মনোযোগ অতটাও ছিল না, আমি তখন বের হওয়ার জন্য তৈরি। অভ্র আরিসের ছবি দেখাচ্ছিল, এমনকি ওর বাবা মা এক পর্যায়ে বলল এটা ওর ছোট বোন সেজুতি। নাম শুনেই চৌকিতে তাকালাম আমি। তড়িৎ বেগে ফোনের স্ক্রিনে মন দিলাম। আরিসের সাথেই সেই মেয়েটি যার মুখ্য ছবি আমি দেখেছিলাম। সেদিন থেকে আজও ভালো করে দেখলাম। সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে গেঁথে গেল যেন। আমার চিনতে একটু অসুবিধা হয়নি। কেন হয়নি? অনেকগুলো দিন পেরিয়েছে, ভুলে যাওয়ার কথা ছিল, তবুও হয়নি। আশ্চর্য না? এটাই সে মেয়ে যে আমায় রক্ত দিয়েছে, আমায় বাঁচিয়েছে। কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেয়ে আমার আনন্দ বাদ ভাঙ্গা, কিন্তু দুর্ভাগ্য প্রকাশ করতে পারেনি। পাশে অভ্র বুঝে নেয়। শুধু জিজ্ঞেস করলাম কোন কলেজে পড়ে। অভ্র থেকে জেনে আমি তৎক্ষণাৎ খোঁজ লাগালাম। পেয়ে গেলাম একদিনের মাথায়। মেয়েটি তার বাড়ির কাছের একটা কোচিং সেন্টারে পড়তো। আমি প্রায় প্রত্যেকটা দিন তাকে দেখতাম। কলেজ আর কোচিং শেষের নির্ধারিত সময় থাকে দেখতে যাওয়া আমার দৈনন্দিন রুটিনে পাল্টালো। কেন যেতাম, কেন দেখতাম, এসব উত্তর আমার কাছে ছিল না। শুধু জানতাম ছোট্ট মেয়েটাকে দেখতে ভালো লাগছে আমার, শান্তি পাচ্ছি খুব। আমি কাছে যেতে চাইতাম বহুবার, কিন্তু পারিনি, সংকোচ হতো। এর আগে এরকম ঘটেনি কিনা। তার উপর সে ছোট, আর সেই সংকোচ কাটাতে কাটাতেই 1 বছর পার হলো। এরপরে অভ্র এসে জানালো আয়েশার বিয়ে ঠিক হয়েছে। মাও আমার সঙ্গে বিয়ের কথা বলে বলে ক্লান্ত, তাই সিদ্ধান্ত নিলেন অভ্রর বিয়ে আগে হবে। আমিও সাহায্য জানালাম, সাথে আগ্রহ নিয়ে বললাম কালই প্রস্তাব নিয়ে গেলে কেমন হয়। দুজনেই রাজি হলো। আমরা তো এখন অন্য চিন্তা, ভিন্ন উদ্দেশ্য। কখন মেয়েটির বাসায় যাব, আর তাকে দেখবো, একদম সামনে থেকে দেখবো। রাস্তা ফুরলো বড্ড দেরি করে। গিয়ে দেখলাম সে বহু আকাঙ্ক্ষিত মানুষটিকে দরজার সামনে দাঁড়িয়ে, হাতে গোলাপ জলের সাদা কৌটা, পরনে পিঙ্ক চুড়িদার। কি অপরূপ লাগছিল,
কিন্তু কি জানেন, আমি রুদ্র রওশন চৌধুরী। নিজের অনুভূতি চেপে রাখার কৌশল রক্ত ছিল আমার। খুব সুন্দর এলোমেলো মনটাকে গুছিয়ে নিলাম। মেয়েটির সঙ্গে ধমকাধমকি করলাম। কেন জানেন? সে যদি বোকার মতো চেয়ে থেকে দুদিকে মাথা নাড়ল। জানে না সে। রুদ্র কণ্ঠ চেপে বলল, আপনার ধৈর্য দেখতে পরীক্ষা করছিলাম। আপনি কথাটা হজম করতে পারেন, তবে না বুঝবো এই মেজাজি রুদ্রটাকে ভবিষ্যতেও আপনি সামলাতে পারবেন। আপনাদের বাড়ি থেকে ফিরেই মাকে বিয়ের কথা জানিয়েছি। আপনার প্রতি অনুভূতি তখন রগে রগে বইছে আমার। একটা মুহূর্তে আপনি চলবেন যেন। খুব আশা নিয়েছিলাম আমাদের বিয়ে নিয়ে, অথচ শুনলাম আপনি বিয়েতে না করেছেন। তাহলে বলুন তো, মেনে নিই কী করে? আমিও মেনে নিইনি, তুলে নিয়ে বিয়ে করেছি আপনাকে। সম্পূর্ণ নিজের করে ছেড়েছি। ঠিক করেছি না? আমার আঁখি পল্লব তীর তীর করে নাড়ছিল। কয়েক পল কথা বলতে পারিনি। 1 বছর আগের সব কথা এক এক করে স্পষ্ট মনে পড়ল। কোচিং থেকে ফেরার পথে আমাদের সামনে একটা গাড়ি প্রচণ্ড জোরে গাছের সঙ্গে বাড়ি লেগেছিল। আমরা অনেকেই ছিলাম, ভয় পেয়ে গেছিলাম প্রত্যেকেই। হুঁশ ফিরতেই 3জন ছুটে গেলাম সেই দিকে। বাকিরা ঝামেলার পোহানোর ভয়েতেই পোস্টার নিল। ভেতরে লোকটি সারা মুখ তখন রক্তে মাখা, চেহারাটা বোঝা যায়নি ঠিকঠাক। লোকটাকে বাঁচাতে হবে ভাবতে থাকা আমার মস্তিষ্ক খেয়ালও করেনি ভালো করে। কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিয়ে সক্ষম হই। ডাক্তার জানালেন ওনার অবস্থা খারাপের দিকে, রক্ত লাগবে। আমি চটপট বলে দিলাম, আমার থেকেই নিন না। ওই দিন আপুর জন্মদিন থাকায় বাড়ি থেকে একের পর এক ফোন আসছিল। হাসপাতালে আছি বলতেও পারছিলাম না, অথচ সারা জামা ভর্তি লোকটির রক্তে। তখন শুনেছিলাম রোগীর অবস্থা ভালোর দিকে। ফিরে এলাম বাড়িতে। রক্ত নিয়ে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। তারপর ওনার বাড়ির লোক ওনাদের অন্য ক্লিনিকে শিফট করেছিলেন, যেটা বেশ দূরে। আমি আর চাইনি ফিরে আসি। পরপর দিন গেলেও ভুলে গেলাম সেই ঘটনা, অথচ ওই লোকটাই ছিলেন রুদ্র। আমি তখন হাঁ করে চেয়ে আছি, বিস্ময়ভীত হয়েই বললাম, 1 বছর ধরে ভালোবাসেন আমায়? উনি মাথা দোলালেন। আমি ভাবছি, খুব ভাবছি। আড়াল থেকে একটা মানুষ আমায় ফলো করলো, রোজ দেখলো, আর আমি বোকামটা টেরও পেলাম না। কী আশ্চর্য! আমার ভাবনায় ডুবে থাকা মন নড়ে উঠল ওনার হাতের স্পর্শে। আমি তাকালাম। উনি গম্ভীর চোখে চেয়ে বলে উঠলেন, 1 বছর আপনার কাছে আসার অপেক্ষা করেছি, আপনি আসেননি। এখন আমি এলাম, ফিরিয়ে দেবেন? কাছে টানবেন না? আমি তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। উনি কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠলেন, একবার ভালোবেসে দেখুন, ঠকবেন না। আমি স্থির হয়ে বললাম, সময় লাগবে। উনি একটু হেসে বললেন, দিলাম সময়। আদৌ সেদিন আসবে কিনা কে জানে, যেদিন আমায় কাছে টেনে বলবেন, ভালোবাসি রুদ্র। আজ আমাদের সংসারে 3 বছর, আর এখন আমি ওই মানুষটাকে পাগলের মতো ভালোবাসি। যত দিন পার হয় আমার ভালোবাসা আকাশের মতো সীমা ছাড়াই, পাহাড় ডিঙায়, পাই সমুদ্র সম গভীরতা। এখন তার উষ্ণ বুকে মাথা না রেখে ঘুমালে আমার রাত কাটে না। ভীষণ ভোরে শোবার আগে তার নীড়ের চিবুক না দেখলে দিন ভালো যায় না। আমি প্রতিদিন একটু একটু করে তার প্রেমে পড়ছি, হয়ে উঠেছি তার প্রণয়িনী। আমার ইচ্ছে শেষ নিঃশ্বাস অবধি তার অন্তঃকরণে আমার অস্তিত্ব থাকুক, যেখানে তার প্রণয়রসের আমি সিক্ত হব বহুবার। লেখা শেষ করে সে যদি দাড়ি টানল, একবার তাকালো দেয়ালে টাঙানো বিশাল ফ্রেমের ছবির দিকে। সেই ছবিটা যেটা বিয়ের দিন তুলেছিল রুদ্র। ক্ষীণ হেসে দাঁড়িয়ে আছে সে, আর সে যদি ঠোঁটে হাসি বিলুপ্ত, অথচ এটাই সে যদি সবচেয়ে পছন্দের ছবি। এই 3 বছরে 3 লক্ষ ছবির চেয়ে এটাতেই যেন খুঁজে পায় মিশ্র অনুভূতি। ভাগ্যিস সেদিন উনি বিয়েটা করেছিলেন, না হলে এই চমৎকার মানুষটা মিস হয়ে যেত। সে যদি পুনর্ন শ্বাস টানল, ডায়েরিটাকে ড্রয়ারে রেখে দিয়ে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই পেছন থেকে দুটো শক্ত হাত জড়িয়ে ধরল। স্পর্শ পেতেই সে যদি বুঝে ফেলল এটা কে। মুচকি হেসে বলল, কখন এলেন? রুদ্র তার চুলের ভাঁজে নাক ঘষে দিয়ে জবাব দিল, এক্ষুনি? ফ্রেশ হবেন না? তুমি আমার ফ্রেশনেস। সে যদি লজ্জা পায় একটু চুপ থেকে বলল,
শুনুন। হুম। ভালোবাসি। আমিও ভালোবাসি, তবে তোমার থেকেও বহু গুণ বেশি। কেন এত ভালোবাসেন? রুদ্র হাতের বাঁধন দৃঢ় হয় আরও। সে যদি এর কাঁধে থুতনি গুজে উত্তর দেয়, কারণ তুমি আমার সন্ধ্যা প্রদীপ, আমার সেজতি, আমার প্রণয় আসক্ত প্রণয়িনী।